আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। দানি ওলমোর মতো ইউরোতে দুর্দান্ত ফুটবল খেলা একজন ফুটবলার যখন বার্সাতে আসলেন, তখনও কিন্তু বার্সা ফ্যান বেজের মধ্যে একটা অংশ যৌক্তিকভাবে খুব একটা বেশি উচ্ছ্বসিত নন, হয়তোবা সন্তুষ্ট, তবে খুব একটা বেশি উচ্ছ্বাস প্রকাশ করছেন না। কারণ এই জিনিসটা মানতেই হবে যে হ্যান্সি ফ্লিকের যে সিস্টেম 4-2-3-1, সেখানে বার্সার বর্তমান যে স্কোয়াডের অবস্থা, আনসু ফাতির উপর কোনো রকমের নির্ভরতা নেই। লেফট উইং পজিশনে একটা বড় রকমের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। নিকো উইলিয়ামসকে যদি শেষ পর্যন্ত আনা যেত, তাহলে বার্সা ফ্যানদের মধ্যে আরও অনেক বেশিরভাগ অংশ হয়তোবা খুশি হতেন, রীতিমতো উচ্ছ্বাসটা প্রকাশ করতে পারতেন। একেবারে ক্লিয়ারলি ভিজিবল লেফট উইংয়ের পজিশনে সত্যিকার অর্থে একটা শূন্যস্থান আছে। তবে তারপরও আমি সর্বশেষ ভিডিওতে দানি ওলমোর সাইনটাকে ডিফেন্ড করেছি, আরও একটা ভিডিওতে সে ব্যাপারটা ডিফেন্ড করব। তবে শুরুতে আমি নিজের এই স্টেটমেন্টের বিরুদ্ধে যাই এমন একটা কথাবার্তা বলে নিচ্ছি এবং নিশ্চিত করে বলতে পারি আপনারা অধিকাংশ একমত হবেন। ফেরমিন লোপেজ, ইয়াংস্টার এই বার্সা ফুটবলার, লামাসিয়া থেকে উঠে আসা এই ফুটবলার এবারের অলিম্পিকে যা করলেন, সব মিলিয়ে 6টা গোল করেছেন, ফাইনালও এক কথায় দুর্দান্ত ফুটবল খেলেছেন। এবং ফেরমিন লোপেস যে পজিশনের প্লেয়ার, সেন্টারে অ্যাটাকিং মিডফিল্ডার, 4-2-3-1-এর ওই যে মাঝখানে সিএএম এর যে জায়গাটা, তিনজনের মাঝখানে, সে ওই জায়গাটাতে আপনি যদি ফেরমিন লোপেজের মতো একজন ফুটবলারকে দুর্দান্ত ফর্মে থাকার পরও প্রমোট না করেন, তাহলে হয়তোবা সেটা একটা ভুল সিদ্ধান্ত হয়। অর্থাৎ দানি ওলমোকে যে পজিশনটার জন্য অনেকেই ভাবছেন সে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে এমন একজন প্রোফাইল বার্সার কাছে লামাসিয়া থেকে আছে, যে প্রোফাইলটা সামনের দিকে বড় রকমের একটা প্রতিভা হয়ে উঠতে পারেন। এখন পর্যন্ত ফেরমিন লোপেসকে আমরা যতগুলো ম্যাচে দেখেছি, একটা ব্যাপার একেবারে পরিষ্কার, বড় ম্যাচের চাপ নিতে পারেন, বড় বড় অকেশনে তিনি কিন্তু জ্বলে উঠতে পারেন। তাই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে যে দানি ওলমোকে আসলে কিভাবে কাজে লাগানো যাবে। তো ডিফেন্ড করার ক্ষেত্রে প্রথম যে স্টেটমেন্টটা দিচ্ছি, তার আগে আরো একবার বলে নিচ্ছি, লেফট উইঙ্গার বার্সার আসলে দরকার এবং বার্সা নেগোশিয়েট করছে। কিংসলে কোম্যানের মতো একটা প্রোফাইল আনার চেষ্টা করছে, শেষ মুহূর্তে পর্যন্ত চেষ্টা করে যাবে, আরো অনেক নাম আছে। তবে শেষ পর্যন্ত যদি বার্সা নাও আনতে পারে, তারপরও দানি ওলমো কিন্তু একটু লেফট সাইডে সরে অনেকটা লেফট উইঙ্গের পজিশনে খেলতেই পারেন। দানি ওলমো সম্পর্কে অনেক পজিটিভিটির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে যে জিনিসটা বলতে চাই, সেটা হচ্ছে দানি ওলমো একজন ভার্সেটাইল প্লেয়ার। তিনি শুধুমাত্র একজন সাপোর্টিং স্ট্রাইকার বা একজন সেন্টার অ্যাটাকিং বা অ্যাটাকিং মিডফিল্ডার নন, তিনি ক্যারিয়ারের একটা অংশ জুড়ে কিন্তু উইংয়ে সুইচ করেও খেলেছেন, কখনো রাইট উইং, কখনো লেফট উইংয়ে, বেশ কয়েকটা করে ম্যাচ খেলা তার অভিজ্ঞতা আছে। তবে এখানে আমার মূল যুক্তি সেখানে নয়। আমার কাছে 4-2-3-1 কিংবা যে কোনো একটা ফরমেশনে একজন উইঙ্গারের রোলটা স্পেসিফিকেশন বা নির্ধারণের জন্য সবচেয়ে বড় যে নিয়ামক মনে হয়, সেটা হচ্ছে কোচ আসলে কি চাচ্ছেন। একেবারে ক্লিয়ারলি বলি, সোজাসাপটাভাবে, কোচ হ্যান্সি ফ্লিক তার উইঙ্গারদের কাছ থেকে কি চাচ্ছেন, সে উত্তরটা আছে আরও নিচে। আপনি যদি রাইট ব্যাক, লেফট ব্যাক অর্থাৎ ফুল ব্যাক পজিশনগুলোতে চলে যান, তাহলে সেখানেই উত্তরটা কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যান্সি ফ্লিক যদি চান যে তার লেফট ব্যাক, ধরুন আমরা লেফট সাইডের কথা চিন্তা করছি, যে লেফট ব্যাক অনেক বেশি ওভারল্যাপ করে উপরে উঠে আসবেন, একটু অ্যাগ্রেসিভ স্টাইলে ফুটবল খেলবেন, সেক্ষেত্রে আলেহান্দ্রো বালদে একটা ভালো প্রোফাইল হতে পারে। সেক্ষেত্রে অ্যালেক্স ভাইয়ে, যিনি কিনা প্রি সিজনে নজর কেড়েছেন, তিনিও কিন্তু একটা প্রোফাইল হতে পারেন। যদি তারা অনেকটুকু ওভারল্যাপ করে উপরে উঠে আসেন, তাহলে লেফট উইঙ্গার হিসেবে ম্যাচটা স্টার্ট করলেও দানি ওলমোর কিন্তু মুভমেন্টগুলো অনেক বেশি ইনসাইডে হবে, অনেকটা লেফট হাফ স্পেস থেকে ওই সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড ওই জোনটাতে তিনি অনেক বেশি করে অকুপাই করে থাকবেন। সেক্ষেত্রে 4-2-3-1-এ কিন্তু সুযোগটা থাকে। জানি এক্ষেত্রে আর পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা বলা যায়, তবে আমি 4-3-3 এবং 4-2-3-1-এর মধ্যে একটা স্পষ্ট পার্থক্য দেখি। 4-3-3-এ আপনার ওই ফাইনাল থার্ডে দুজন উইঙ্গার লাগে, আর 4-2-3-1-এ একজন সেন্টার ফরওয়ার্ডের পেছনে যে তিনজন খেলেন, নট নেসেসারিলি প্রতিটা প্লেয়ারকে একেবারে উইঙ্গার প্রোফাইল হতে হয়। আরও একটা যুক্তি দেখানো যেতে পারে, আনসু ফাতি না হলেও রাফিনার মতো একটা প্রোফাইলকে যদি বার্সা শেষ পর্যন্ত বিক্রি করতে না পারে, তাহলে রাফিনাকে কাজে না লাগানোর কোনো কারণ আমি দেখছি না। রাফিনা নিজে রাইট উইংয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করলেও তিনি কিন্তু লেফট উইংয়েও সাবলীলভাবে খেলতে পারেন। গত সিজনে আমরা সেই জিনিসটা অনেকবার জাভির মাধ্যমে দেখেছি, এবং রাফিনার ক্ষেত্রে আমি একেবারে জোর করে বলতে চাই, গত সিজনের শেষ ভাগে এসে রাফিনার পারফরমেন্সটা এত সহজে ভুলে যাওয়া উচিত নয়। অর্থাৎ এখানে কিছু না কিছু অপশন আছে। যাওয়ার আগে অবশ্য আরও একবার এটা স্বীকার করে নিব যে এত কিছু পরে স্কোয়াডে একজন লেফট উইঙ্গার থাকা উচিত। তবে দানি ওলমোর ইনক্লুশনের মাধ্যমে বিশাল রকমের ক্ষতি হয়েছে সে জিনিসটা বলবো না। আমার কাছে মনে হয় ভালো একটা সাইনিং হয়েছে, অনেক বেশি ভালো, একেবারে বেস্ট সাইনিং না বললেও এটাকে খারাপ সাইনিং বলার কোনো রকমের কারণ দেখছে না। একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখবেন, শুধুমাত্র 11 জন প্লেয়ারকে নিয়ে চিন্তা করলে হবে না, অন্তত 16 জন, কোনো ক্ষেত্রে 20 জন বা তার আশেপাশে একটা নাম্বার সবসময় একটা ম্যাচে নানা ইকুয়েশনে কন্ট্রিবিউট করতে পারেন। তাই সেটার বিবেচনা করে সব মিলিয়ে ডিলটাকে আমি খুব বেশি খারাপ বলতে পারছি না। আদিওস ভিস্কা এল বার্সা।